আজ দেখতে দেখতেই ভুটানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আজ আমাদের প্রথম বিদেশ যাত্রার জার্নিতে একটা ইতি পড়তে চলেছে, কিন্তু তার আগে আজ এক্সপিরিয়েন্স হবে অনন্য। আজ আমরা হেঁটে কভার করব ভুটানের মোস্ট পপুলার এবং মোস্ট ভিজিটেড প্লেস টাইগার নেস্ট মনেস্ট্রি, যেটি না দেখলে ভুটান ভ্রমণ একদমই থেকে যাবে অধরা। তাই আজ ভুটানের শেষ পর্বে আমরা সেদিকেই যাব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে এই গোটা ট্যুরটি যদি আপনি বুক করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এই গোটা ভুটান ট্রিপটি অ্যারেঞ্জ করে থাকেন। ওনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গিয়ে আপনার পারমিট, এসডিএফ, গাইড এবং এভরিথিং অ্যারেঞ্জ করে দেবেন। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে ওনাদের নাম্বার দেওয়া থাকলো, সো চেক ইট আউট। তো চলুন আজকে ভুটানের শেষ পর্বটি শুরু করা যাক। ভুটান ডে 5। হ্যালো, গুড মর্নিং ফ্রম পারো। এখন আমরা আছি পারোতে। আজকে আমাদের ডে 5। আজ আমাদের লাস্ট ডে বলতে পারেন বা লাস্ট জার্নি বলতে পারেন। কাল তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজ আমরা যাব এখানকার মোস্ট পপুলার প্লেস টাইগার নেস্ট মনেস্ট্রি দেখার জন্য বা তাকসাংয়ে। তো আমাদের বেশভূষা একটু পরিবর্তন হয়েছে, কারণ আজ আমাদের ট্রেকিং আছে 6.5 কিলোমিটার মতো। তো তার জন্য আমরা একটু হালকা ড্রেসপত্র নিয়ে নিয়েছি। বাইরে মোটেও হালকা ওয়েদার নেই, এক্সট্রিম কন্ডিশন, ঠান্ডা প্রচণ্ড। এখন 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দেখতে পাচ্ছেন বাইরের পারো খুব সুন্দর লাগছে। জানলা দিয়ে পুরো পারো শহরটা দেখা যাচ্ছে এবং এখান দিয়ে উড়ে যাচ্ছিল প্লেন একটু আগে। আর উপরে দেখুন মেঘগুলো থোকা থোকা করে জমা হয়েছে, দুর্দান্ত লাগছে। আমাদের একটু লেট হয়ে গেছে, 8টার মধ্যে রেডি হওয়ার কথা ছিল, এখন বাজে 8:50 এখানকার লোকাল টাইম অনুযায়ী। আমরা এখন ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো 9টার মধ্যে আমাদের ডেস্টিনেশন টাইগার নেস্টের উদ্দেশ্যে। টাইগার নেস্ট মনেস্ট্রি কিন্তু মোস্ট পপুলার মনেস্ট্রি ইন ভুটান। তো এটা অবশ্যই কভার করতে হবে, আপনারা যেতেই হবে, অবশ্যই যাবেন। তো আমরা আজকে যাব এবং আজকে এখানেই আমাদের জার্নি শেষ হবে এবং কাল আমরা এখান থেকে রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তো চলুন আমরা রেস্টুরেন্টে চলে যাই। এই যে ব্রেকফাস্টে এখানে চলে এসেছি। সবার প্রথমে আছে চা, এখানে চিনি এবং এখানে গরম জল বা দুধ, আর এখানে আছে জ্যাম, এখানে বাটার, এখানে টোস্ট, এখানে ডিমের অমলেট, এখানে আছে আলু পরাঠা, এখানে আছে দই, এখানে আছে দই, আর এটাতে কিছু নেই, আর এটাতে জুস আছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে এই আইটেম। দেখি আমরা কী খাই। আমি ব্রেডই খাবো, আলু পরাঠা খাবো না। আলু পরাঠা অতটা অ্যাপ্লিকেবল না আমার জন্য। ঠিক আছে, ব্রেড খাবো এবং খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আগের হোটেলের মতো খাওয়ার অপশান লিমিটেড। তো এখানে আমরা জাস্ট এই পরোটার সাথে আমরা নিয়ে নিলাম দই, আর এই যে মানে কি টোস্টের সাথে আমরা অমলেট এবং জ্যাম এবং বাটার 3 রকম নিয়েছি। 3টের সাথে 3 রকম দিয়ে খাবো। ঠিক আছে, চলুন তাহলে। তো আমরা পারো থেকে রওনা দিলাম টাইগার নেস্টের উদ্দেশ্যে। এখান থেকে গাড়িতে মোটামুটি 8-9 কিলোমিটার আমাদের জার্নি হবে। তারপরে আমাদের পায়ে হেঁটে বা ট্রেকিং করে, ট্রেকিং রুট আছে, সেই ট্রেকিং রুটে আমাদের উঠতে হবে মনেস্ট্রিতে। এর আগেও আমরা বেশ অনেকগুলো ট্রেক করেছি, তার মধ্যে আমরা সবকটা ট্রেকই রিলিজিয়াস ট্রেক করেছি বা আপনি বলতে পারেন ডিভোশনাল ট্রেক করেছি অ্যাজ এ মানে ডিভোটি। অমরনাথ, কেদারনাথ, বৈষ্ণবদেবী, এগুলো সব আমরা ট্রেক করেছি। তো এটাও সেই রিলিজিয়াস ট্রেকই হচ্ছে। আমরা যাচ্ছি টাইগার নেস্ট মনেস্ট্রিতে। তো সেখানে গিয়ে টাইগার নেস্টের হিস্ট্রি সম্পর্কে আমরা জানবো। আমাদের গাইড জিও আমাদের সঙ্গে যাচ্ছেন, দিদি। তো উনি আমাদের বলবেন টাইগার নেস্ট সম্পর্কে। তো চলুন আমরা যাই, আজকে জার্নিটা করি। এবং আজকে স্পেশালি ভুটানে আপনি বলতে পারেন লাস্ট ডে, এবং কাল কোনো কিছু ঘোরার হবে না, কালকে সোজা এখান থেকে রওনা দেবো। তো আজকের দিনটা স্পেশাল, আজকের দিনটা আমরা এনজয় করতে চাই, আজকের দিনটাকে আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে চাই। তো তার জন্য আজকে একটা এনার্জি, আলাদা লেভেলের এনার্জি তো প্রয়োজন, কারণ ট্রেকটা করতে হবে, ট্রেকের জন্য এনার্জিটা প্রয়োজন আছে। তো মোটামুটি রেডি এবং রওনা দিয়ে ফেলেছি অলরেডি। তো
তো আমরা মোটামুটি চলে আসলাম টাইগার নেস্ট মনেস্ট্রির যে ফুট স্টেপ সেখানে। এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু আপনার টিকিট কেটে নিতে হবে। টাইগার নেস্ট মনেস্ট্রির মধ্যে যদি আপনি যেতে চান তাহলে 1000 টাকা করে টিকিট, যেটা আমার কাছে এক্সট্রিম মনে হচ্ছে। তবে বাইরে থেকে আপনি চেক করে বাইরে থেকে যদি আপনি মানে ভিডিও করে ছবি তুলে চলে আসতে চান তাহলে কোনো টিকিট কাটতে হবে না, কিন্তু টিকিট এখান থেকে কেটে যেতে হবে। মানে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে যে উপরে ভেতরে ঢুকবেন কি ঢুকবেন না। এটা একটা গেল। আরেকটা, এখানে ঘোড়া বা খচ্চরের ব্যবস্থা আছে। এই দেখুন, এই ঘোড়া বা খচ্চরেও কিন্তু আপনি এই ট্রেক কমপ্লিট করতে পারেন। কত কি খরচ আছে আমি একটু জেনে নেওয়ার মানে জন্য দেখব যে কত কি খরচ আছে ঘোড়াতে বা খচ্চরে। কিন্তু ঘোড়া বা খচ্চর কিন্তু সম্পূর্ণটাও যাবে না, আবার সেই আপনাকে শেষ অবধি ট্রেক করেই যেতে হবে। আমি টিকিট কাটতে দিয়েছি দুজনার 2000 টাকা, এবং শুনবো ঘোড়াতে কত খরচ আছে। 1300 টাকা ওপরের যাওয়ার ঘোড়ার জায়গাটা হচ্ছে ওটা, 1300 টাকা নেবে অফিস উপরে, এবং টিকিট কাটার যে অফিসটা সেটা নিচে। গাড়ি সব এখানে পার্কিং থাকবে। এখানে প্রচণ্ড ঠান্ডা এখন, এক্সট্রিম ওয়েদার, এক্সট্রিম কন্ডিশন। এখন এখানে 3 ডিগ্রি ঠান্ডা লাগছে। আমি তো টুপি নিয়ে এসেছি ব্যাগের মধ্যে, পরিনি আপাতত, কিন্তু ট্রেক করতে হবে তো গরম লাগবে তখন। যাব, এখানে চাটা আবার বিক্রি হচ্ছে, আপনারা চাইলে খেতে পারেন। এখানে কিন্তু লাঠির ব্যবস্থা আছে, আপনারা যদি লাঠি নিতে চান ভাড়া তাহলে নিতে পারেন। বিভিন্ন স্টাইলের লাঠি আছে, আমি দেখাবো আপনাদের। এই যে বয়স্করা যেরকম নেয় লাঠি, এরকম লাঠিও আছে। আর আমরা যেরকম কেদারনাথ অমরনাথে যেমন নিয়েছিলাম এরকম ধরনের লাঠিও আছে, এটাও নিতে পারেন। হাউ মাচ? 100 রেন্ট। এই যে বড়টাও আছে, ছোটোটাও আছে, কালার করাটাও আছে। এই যে ভুটান লেখা আছে, 100 টাকা করে। চলুন নিয়ে নেব আমরা দুজনা দুটো, এবং তারপরে ট্রেক করা শুরু করব। তো নিয়ে নিলাম লাঠি। এবার ব্যাপারটা হলো যে ভুটানে এসে প্রচুর ভুটানি টাকা জমা হয়ে গেছে, ওগুলো এখন ইউজ করছি। 200 টাকা দিয়ে নিয়ে নিলাম লাঠি, আবার এখানে এসে ফেরত দিতে হবে। ঠিক আছে, চলুন তাহলে হাঁটা শুরু করব। স্থানীয় টাইম এখন ঘড়ি কাটায় 9:50। আমরা আমাদের ট্রেক শুরু করছি এই নিচ থেকে। এবার দেখি কটার সময় উপরে গিয়ে পৌঁছায়। চলুন। পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে যতটা পারবেন কম জিনিসপত্র নেবেন, এবং জল নেবেন, ডার্ক চকলেট, আমি তো পালস টালসও নিয়ে নিয়েছি, এবং ঠান্ডার জিনিসও নিয়েছি। উপরে গিয়ে দেখি লাগে কি না। আসুন, এই যে শুরু হচ্ছে আমাদের ট্রেক। লাঠিটা কিন্তু খুবই কাজে লাগবে। আমরা এর আগে কেদারনাথ অমরনাথ করেছি, তখন কিন্তু লাঠি খুবই কাজে লেগেছিল। ট্রেকিং শ্যুটাও কিন্তু মাস্ট। এই শ্যুটা সত্যি খুব ভালো, ডিক্যাথলন থেকে নিয়েছিলাম। অমরনাথের সময় এটা কাজে এসছে, এবার টাইগার নেস্টও এটা কাজে আসবে আশা করি। চলুন। এই যে ঘোড়া বা খচ্চর যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে হবে 1300 টাকা করে। মোটামুটি আমাদের এখান থেকে শুরু হচ্ছে, আমাদের যেতে হবে ওই জায়গায়। ওইটা হলো টাইগার নেস্ট মনেস্ট্রি। ওই জায়গায় যাব, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে হয়ে তারপরে যেতে হবে। অ্যারাউন্ড গুগলে যেটা দেখলাম 3.5 কিলোমিটার ওঠা, 3.5 কিলোমিটার নামা। চলুন দেখি কতটা কিলোমিটার হয়। ঘড়িও সঙ্গ দেবে এবং গুগল ম্যাপও সঙ্গ দেবে। দেখে নেব কত কিলোমিটার জার্নি হচ্ছে এবং আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে। এই যে রাস্তা দেখুন, এরকম একদমই সুবিধাজনক নয়। জঙ্গলের মধ্য দিয়ে এইভাবে হেঁটে চলতে হচ্ছে। ডিস্টেন্স বেশি না হলেও খাড়াই কিন্তু অনেকটাই, চড়াই অনেকটাই। একজন তো পড়ে গেলেন। এই যে
দেখুন একটা ওয়াটারফলের কাছে চলে আসলাম, চলে এসেছি 500 মিটার হাঁটলাম সবে, মনে হচ্ছে চলে এসেছি। মনের মধ্যে জোর রাখতে হবে, তাহলে আসতে পারবেন। এই দেখুন এই বাচ্চাটা হেঁটে চলে আসছে, আপনি পারবেন না? যে কোনো গাইডের পিছন ধরে নিন, তার সাথে চলতে থাকুন। এখানে এরকম এরকম সিঁড়ি সিঁড়ি করা আছে, হ্যাঁ অনেকটাই সিঁড়ি করে উঠতে হবে। দারুণ মজা লাগছে, একটু টাফ কিন্তু হাঁটলে ঠিক আছে। চলুন এই দেখুন বাহ, এখান থেকে তো বেশ ভিউটা দারুণ আসছে। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওই দেখা যাচ্ছে উপরে টাইগার নেস্ট, যাবো ওখানে, চলে এসি প্রায়। চলো, ওই দেখুন আমরা নিচে ওই জায়গায় ছিলাম, এখান থেকে এতটা চলে আসলাম। আর এই যে মনেস্ট্রি, এখানে যেতে হবে এই জায়গাটায়। এই যে শর্টকাট ধরছেন উনি, শর্টকাটে এগোচ্ছেন, আমরা ধরতে পারি চাইলে। মাঝে মাঝে এরকম বসার জায়গা করা আছে, আপনার চাইলে বসে রেস্ট নিতে পারেন। তো এখান থেকে দুটি রাস্তা দুদিকে গেছে, এদিককার রাস্তা গেছে ঘোরার জন্য এবং এদিককার রাস্তা গেছে মানুষের জন্য। ঘোরার জন্য এই সাইডের রাস্তা, এবং এখানে ঘোরার বিশ্রামের জায়গা আছে। দেখুন মানুষের বিশ্রামের জায়গা আছে। দেখুন স্ট্যামিনা দেখুন, বিদেশ থেকে এসছে, দৌড়াচ্ছে এই রাস্তায়। আমাদের 1 ঘন্টা জার্নি কমপ্লিট হলো এবং 1.5 কিলোমিটার আমরা আসলাম, এখনও 2 কিলোমিটার বাকি আছে আমাদের। তবে অনেকটাই খাড়ায় উঠতেও হচ্ছে, বুঝতে পারছি। নিচ থেকে যখন আসছিলাম তখন অতটা মনে হচ্ছিল না, কিন্তু সত্যি খাড়ায় উঠতে হচ্ছে। এবং মানে রাস্তা তো নেই, সিঁড়ি সিঁড়ি করা, এই যে সিঁড়ি সিঁড়ি, এটার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। মানে হাঁটুতে ব্যথা লাগার সম্ভাবনা বেশি। তবে বাচ্চারাও আসছে, এটা সবথেকে ইন্টারেস্টিং বিষয়। আর মহিলারা এরকম করে হাঁপিয়ে যাচ্ছে। আমরা এই যে যাচ্ছি টোটালি কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গল। ভুটানের 70% কিন্তু জঙ্গল, এবং এটা কার্বন নেগেটিভ কান্ট্রি, এটা মাথায় রাখবেন। তার জন্য চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এবং আমরা হেঁটে যাচ্ছি। আমাদের একটা ইচ্ছা ছিল, বিশেষ করে আমার, যে টাইগার নেস্ট মনেস্ট্রি এমন সময় আসব যখন পুরো বরফে ঢেকে থাকে, ঠিক সেই সময়। কিন্তু ব্যাড লাক, এখন কিন্তু ওরকম কিছুই নেই। কখন যে বরফ পড়ে বুঝতে পারলাম না, কারণ জানুয়ারি মাসেও বরফ পড়ছে না, মানে কবে পড়বে, ফেব্রুয়ারিতে পড়বে না ডিসেম্বরে পড়ে গেছে, বোঝা যাচ্ছে না। ইন্ডিয়ার সাথে ওয়েদারের তুলনা একই, কিন্তু তবে কেন এরকম বরফ পড়ছে না, নর্থ সিকিমে পড়ছে, তারপরে কাশ্মীরে পড়ছে, এখানে পড়ছে না কেন, সেটা বুঝতে পারছে না। এরকম জার্নি, এরকম রাস্তা। এই যে এখান থেকে টাইগার নেস্ট মনেস্ট্রির খুব সুন্দর একটা ভিউ পাওয়া গেছে, এবং আমরা প্রায় চলে এসেছি ক্যাফেটেরিয়ার কাছে। সামনে ক্যাফেটেরিয়া থেকে আমরা একটু বসবো, চাটা খাবো, এবং একটু ফ্রেশ হয়ে তারপর আবার হাঁটা শুরু করব। এই যে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে, দেখুন। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে এভাবে। এই তো ক্যাফেটেরিয়া চলে এসছে, নিচ থেকে দেখা যাচ্ছিল। এই যে আমাদের এখান থেকে মোটামুটি ফার্স্ট লুক পেয়ে গেছি। টাইগার নেস্ট মনেস্ট্রি 10,240 ফিট উচ্চতায় অবস্থিত, এবং আমরা সেটাকে জয় করব। তো মোটামুটি অর্ধেক পাথ চলে এসেছি। সামনে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিং মতো, ওটা ক্যাফেটেরিয়া, ওখানে গিয়ে একটুখানি বসবো, আর তারপরে আবার হাঁটা শুরু করব। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা খুশি করে নেব। এবং আমরা ভেতরে টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে। চলুন, এখানে ছায়া জায়গা আছে, সকলে বসে আছে, দেখুন। এখানে লোকাল মানুষরাও
ট্রেক করছেন, ইভেন বাচ্চারাও ট্রেক করছে। ট্রেক কিন্তু ভালোই খাড়াই, বেশ অনেকটাই খাড়াই ট্রেক আমাদের উঠতে হচ্ছে। ঠিক আছে, চলুন। এই যে টাইগার নেস্টে আরেকটা ঝলক পেলাম। আমরা 1.25 কিলোমিটার হেঁটেছি বর্তমানে, আরও আমাদের 2.25 কিলোমিটার হাঁটতে হবে। চলে এসেছি প্রায়। এই দেখুন, এখান থেকে সুপার ভিউ পাচ্ছি, দেখুন মনেস্ট্রি। ওয়াও, তো আমরা চলে আসলাম এই প্রেয়ার হুইলের কাছে। এখানে বেশ অনেকগুলি প্রেয়ার হুইল আছে এবং টাইগার নেস্টও কাছে ধারেই। এবং এখানে দুটো জিনিসের সুবিধা, একটা হচ্ছে ইলেকট্রিসিটি সব জায়গাতেই, আর একটা হচ্ছে নেটওয়ার্ক। তাশি সেলের নেটওয়ার্ক এখানেও কিন্তু পাচ্ছে। এই যে অলমোস্ট দেয়ার, সে কুম্ফু পান্ডার সেই ডায়লগের কথা মনে পড়ছে, অলমোস্ট দেয়ার বলে নিয়ে 4টে সিঁড়ি উঠেছে। আমার নিজেকেও কুম্ফু পান্ডাই মনে হচ্ছে, অলমোস্ট দেয়ার। এই যে তাকসাং ক্যাফে, এই টাইগার নেস্ট মনেস্ট্রির নাম কিন্তু তাকসাং মনেস্ট্রি। তো এটার জন্য আলাদা করে ক্যাফে আছে এখানে। আমরা যাবো, একটু ফ্রেশ হয়ে নেবো, টয়লেট করার ব্যবস্থা আছে রাস্তায়। কিন্তু আর কোথাও না ডাস্টবিন আছে, না বাথরুম করার জায়গা আছে, কিছু নেই রাস্তায়। এর থেকে অমরনাথ ট্রেকে 100 মিটার পরপরই কিন্তু ডাস্টবিন ছিল, যে আপনি কিছু খাবেন, ফেলবেন। এখানে এরকম দেখতে পাচ্ছি না। এনাদের বক্তব্য আমি বললাম যে আপনারা 1200 টাকা করে কেন নিচ্ছেন, তাদের তো গেস্ট কমে যাচ্ছে, আপনাদের তো লস হচ্ছে। বলছে না, আমরা কোয়ালিটি গেস্ট চাই, যারা 1200 টাকা দিতে পারবে, যা বিদেশিরা যারা $100 দিতে পারবে পার ডে, তাদেরকে আমরা চাই। কারণ আমাদের না হলে ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই সমস্যা হয়ে যাচ্ছে। দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভাই দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে তো 100 মিটার পর পর একটা করে ডাস্টবিন দিতে হবে। কিছু নেই, চকলেট খাচ্ছে সকলে ফেলে দিচ্ছে, ক্যাডবেরি খাচ্ছে ফেলে দিচ্ছে, জলের বোতল, প্লাস্টিকের জলের বোতল অ্যালাউড। নর্থ সিকিমে কিন্তু প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই, এখানে কিন্তু আছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কিন্তু এই জিনিসগুলো করবে না। বেশি লোক আসলেই না বেশি পয়সা হবে, তারপরেই না আপনি বেশি কর্মসংস্থান ক্রিয়েট করতে পারবেন, তারপরে না উন্নতি হবে। ইন্ডিয়া থেকে এত পরিমাণ হেল্প এখানে হয়, কারোর মুখে ইন্ডিয়ার নাম শুনলাম না এখনও পর্যন্ত। বিআরও সর্দারজি দেখলাম রাস্তা তৈরি করছে, একজন বিআরও থেকে রাস্তা তৈরি করে দেয়। সমস্ত জিনিস ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া এত পরিমাণ মানে হেল্প করে, কিন্তু কোনো গাইড বা ড্রাইভারের কাছে ইন্ডিয়ার গুণগান শুনলাম না। কিন্তু আমি দেখেছি ইন্ডিয়ার আশেপাশের দেশ, বাংলাদেশ হোক, নেপাল হোক, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, পাকিস্তান তো করবে না, ভুটান হোক, কেউ ইন্ডিয়ার গুণগান করে না, কিন্তু পয়সা সকলে নেয়। বাংলাদেশকে সবার প্রথমে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এখন বাংলাদেশ হচ্ছে ভারত বিরোধী। তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি আমার দেশের ভক্ত। এই যে ক্যাফেটেরিয়াটা বেশ সুন্দর, এবং এখান থেকে দেখুন কি সুপার ভিউ আসছে। ওয়াও, টাইগার নেস্ট দারুণ লাগছে। ওয়াও, এখানে তো একটা ছবি বানতা হয়। তো এখন আমরা আছি এখানকার তাকসাং ক্যাফেতে, এবং এখানে আপনারা টয়লেট করতে পারেন, এবং এখান থেকে সোজা দেখা যাচ্ছে টাইগার নেস্ট মনেস্ট্রি। আমরা যাব ওই দিক দিয়ে ঘুরতে ওই জায়গায়। এখন আমাদের 1 ঘন্টা সময় লাগবে আশা করি। তো টোটাল আমাদের মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে এই টাইগার নেস্ট মনেস্ট্রি ঘুরতে। তো চলুন। দেখুন কি দুর্দান্ত লাগছে এখান থেকে। সত্যি যদি বরফে ঢাকা থাকতো তাহলে আরও কি চমৎকার লাগতো। এই দৃশ্য দেখার জন্য তো এতটা কষ্ট। আর বেশিক্ষণ না, অলমোস্ট দেয়ার। চলো আসো, বাচ্চা থেকে বয়স্ক সকলেই হেঁটে যাচ্ছেন, আমরাও হেঁটে যাব। আমার স্ট্যামিনাই আলাদা লেভেলের।
দেখুন এরকম গভীর রাস্তা দিয়ে পাথরের মাঝখান দিয়ে উঠতে হচ্ছে। দুটো রাস্তা আছে, এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে। আমরা যাব এই দিক দিয়ে। দেখুন বাচ্চা পিঠে নিয়ে কিভাবে হাঁটছে। কষ্ট কিন্তু প্রচণ্ড। আমি শর্টকাট নিয়েছি এবার, আর লং রুট না, এবার শর্ট রুট। এভারেস্ট জয় করতে হবে না, বেস ক্যাম্প, এভারেস্টের বেস ক্যাম্প টার্গেট আছে। হ্যাঁ, তো এই রাস্তা তো কভার করতেই হবে। চলো, অলরেডি 2.5 ঘন্টা ট্রেক হয়ে গেছে, আমরা কিন্তু এখনও পৌঁছাইনি, এখনও আধ ঘন্টার উপরে সময় লাগবে। এই জায়গাটা উপরে উঠে আবার নিচে নেমে, মানে ভি শেপে আবার উপরে উঠতে হবে সিঁড়ি। চলুন, প্রায় আই লেভেলে চলে এসছে মনেস্ট্রি। এবার জাস্ট গিয়ে উপরে উঠে আবার নামা, আবার ওঠা, 700টা সিঁড়ি পার করে উঠতে হবে। আমরা এখন সমান পথে হাঁটছি এবং সামনে গিয়ে ডাউন নামতে হবে। আমরা কিন্তু অলরেডি টাইগার নেস্ট মনেস্ট্রির অল্টিটিউডে ওর এলিভেশনের উপরে চলে এসেছি। এবার নিচের দিকে নামতে হবে, নেমে আবার উঠতে হবে। ঠিক আছে, দম বেরোচ্ছে, 3 ঘন্টা হয়ে গেছে, তাও পৌঁছাতে পারলাম না। তবে রাস্তায় কিন্তু ঘোড়া পিঠে করে কেউ আসছে বা খচ্চরে পিঠে করে কেউ আসছে সেটা দেখলাম না। এবং ওই মাঝে একটা ক্যাফেটেরিয়াই ছিল, তাছাড়া আর কোনো কিছু নেই। এক জায়গাতে ওয়াশরুমের ব্যবস্থা ছিল। চলুন, মোটামুটি প্রায় পৌঁছে গেছি। তখন থেকে বলে যাচ্ছি পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি নিজেকে মোটিভেট করছি, আপনাদেরকে বলার থেকেও বেশি নিজে মোটিভেট হচ্ছি। তো এটাই বিষয়। চলুন, এবার কিন্তু ডাউন সাইড আমাদের নামতে হচ্ছে। এবার নামছি আমরা নিচের দিকে। বহু ফরেনার কিন্তু এখানে এসছে। ইটস এ লং ওয়ে। বাচ্চাটা বলছে, হোয়ার ইজ দ্য ক্যাফে? ইটস লং ওয়ে বেটা, ইটস লং ওয়ে। এই যে সেন্টার মনেস্টিক বডির যে হেড, ওনার ছবি। এই যে দেখুন চলে এসছি। আলটিমেটলি উই হ্যাভ রিচড ইন আওয়ার ডেস্টিনেশন। মনেস্ট্রির স্ট্রাকচারটা দেখুন, এই দেখুন পাহাড়ের ঢালে কীভাবে মনেস্ট্রিটা বানানো, পাহাড়ের ঢালে কীভাবে বানানো, এটা আলাদাই লেভেল। এটা বরফে ঢেকে থাকলে যে কেমন লাগতো সেটা ইমাজিনারি বিষয়। পারো শহর কতটা সুন্দর লাগছে, টোটাল পারো শহর দেখুন। ওয়াও। আর এই সাইডে টাইগার নেস্ট। এখান থেকে উচ্চতা দেখুন, খাড়াই দেখুন কোথায় তৈরি। এভাবে সিঁড়ি সিঁড়ি করা আছে, স্টেপ নামতে হবে, আবার উঠতেও হবে। শুধু নামা তো না, উঠতেও হবে, এটাই আর কি বিষয়। চলুন, আমরা এখন একটা ভিউ পয়েন্টে আসছি। দেখি কেমন ভিউ এখান থেকে। Yes, we have made it. 3 hours 10 minutes, 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম টাইগার নেস্টের সামনে। এখনও পৌঁছায়নি ভেতরে, এখনও 10-20 মিনিট লাগবে ভেতরে পৌঁছাতে। আমরা ভেতরে গিয়ে দেখব কী ব্যবস্থা, কী অবস্থা
এবং এখানকার হিস্ট্রি সম্পর্কে জানবো আমাদের গাইডের কাছ থেকে। ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল, জুতো এই সমস্ত কিছু অ্যালাউ নেই, তো সমস্ত কিছু বাইরে রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। 1000 টাকা করে লেগেছে এন্ট্রি ফি। ওয়াও, দারুণ লাগছে। এটা একদম স্নো কাভার্ড হলে আরও সুন্দর লাগতো। মাইন্ড ব্লোয়িং ভিউ। আমি ভাবছি কোন পাহাড়ের মাথায় এই মনেস্ট্রি তৈরি। দেখুন কি অবস্থাতে, কি জায়গাতে মনেস্ট্রি তৈরি করেছে। মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে একটা। ওঠাটা ডিফিকাল্ট হবে, সত্যি ডিফিকাল্ট হবে ওঠাটা। হর হর মহাদেব যখন বলে ফেলেছি তখন ডিফিকাল্ট হলেও কিছু করার নেই, করতেই হবে। এখান দিয়ে দুটো সিঁড়ি দুদিকে গেছে, এইদিকে গেছে এই মনেস্ট্রি অবধি এবং এই সিঁড়িটা গেছে এই টাইগার নেস্ট অবধি, মানে তাকসাং। আর এখানে মাঝখানে একটা ব্রিজ আছে। এখানে কিন্তু রেলিং করা আছে, চাপ নেই। অলমোস্ট নেমে গেছি প্রায়। 700টা সিঁড়ি আবার উঠতে হবে। 700টা সিঁড়ি নামছি, 700টা সিঁড়ি আবার উঠছি। হ্যাঁ, ভগবানের দর্শন পেতে একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট মানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণুর অবতার এবং ভগবান বিষ্ণুর 8ম অবতার এবং ভগবান বিষ্ণুর 9ম অবতার হচ্ছে শ্রী গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ। এই যে কোথায় আমরা আছি ভাবুন, কি লম্বা লম্বা ক্লিপস। এই যে মনেস্ট্রি, আর এই যে ক্লিপস দেখুন কি খাড়াই। ওয়াও। আমাদের নামতে হবে নিচে এবং নিচ থেকে নেমে আবার এই পথে উপরে উঠতে হবে। দেখুন ওয়াটারফল, এখান দিয়ে নেমে গেছে ওয়াটারফল। কত সুন্দর রেইনবো হয়েছে। এই যে অতটা ক্লিয়ার নয়, তবুও দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওয়াও। আমরা টাইগার নেস্টে এসে পৌঁছালাম। ভেতরে কিন্তু ক্যামেরা এবং মোবাইল কিছুই অ্যালাউ নেই, তাই সেটিকে বাইরে লকারে বন্ধ করে আমরা ভেতরে গেলাম এবং ভেতরের সমস্তটা দেখে তারপর বাইরে বেরিয়ে আসলাম। চলুন আপনাদের টাইগার নেস্টের ইতিহাস সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়ে নিই। তো টাইগার নেস্ট মনেস্ট্রি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 2:20, অর্থাৎ আমাদের টোটাল 5 ঘন্টা লাগলো এটা দেখে কমপ্লিট করে। এইবার আমরা বাড়ি ফেরার দিকে রওনা দেবো, বা আমাদের নিচে যে বেস ক্যাম্প আছে সেই অবধি যাওয়ার রওনা দেবো। টাইগার নেস্ট সম্পর্কে বলে দিই, টাইগার নেস্ট এর নাম কেন হয়েছে। ভগবান বুদ্ধের পর গুরু পদ্মসম্ভবাকে কিন্তু দ্বিতীয় বুদ্ধ বলা হতো, তো সেকেন্ড বুদ্ধা বলা হতো। উনি ওনার জীবনকালে এই টাইগার নেস্টে এসে 4 মাস মেডিটেশন করেছিলেন। ওনার 2জন ওয়াইফ ছিলেন, তার মধ্যে একজন কিন্তু টাইগ্রেস বা টাইগার হিসাবে নিজেকে ট্রান্সফর্ম করতে পারতেন এবং তখনকার সময় পাখির মতো উড়ে বেড়াতেন, মানে আকাশপথে উঠতেন। তো ভগবান বিষ্ণু যেরকম 10টা ফর্ম হবে, ঠিক সেরকমই পদ্মসম্ভবার 8টা ফর্ম ছিল। তো তার মধ্যে একটি ফর্মে টাইগ্রেসের পিঠে চেপে সোজা উনি কিন্তু এখানে আসেন এবং এখানে এসে মেডিটেশন করেন। তো এই যে জায়গাটা, ওই টাইগার থেকে এই জায়গাটার নাম এসেছে টাইগার, এবং টাইগারের কেভ হয়, কিন্তু যেহেতু উনি পাখির মতো উড়ে এসেছিলেন তার জন্য এই জায়গাটার নাম হলো নেস্ট। এবার বিষয়টা হলো যে এখানে গুরু পদ্মসম্ভব যখন পরিনির্বাণ লাভ করেন সেটি ছিল কিন্তু লুম্বিনীতে। তো পরিনির্বাণের আগে তার আদেশ ছিল যে তিনি যেই জায়গাগুলো মেডিটেট করেছিলেন সেই জায়গাগুলোতে যেন তার অস্থি রাখা হয়। তো এখানে গুরু পদ্মসম্ভবার অস্থি রাখা হয়েছে। বেসিক্যালি গৌতম বুদ্ধ তো ইম্পর্টেন্ট, কিন্তু ভুটানে আমি যেটা দেখলাম গুরু পদ্মসম্ভবা খুব অনেকভাবে ইম্পর্টেন্ট, কারণ ভুটানে গুরু পদ্মসম্ভবা ভীষণ পরিমাণ এই বৌদ্ধিজমকে ছড়িয়েছিলেন। তো এটা এখানকার মোটামুটি হিস্ট্রি। এবার আমরা এখান থেকে রওনা দেব নিচে। ঠিক আছে, আমি ভেবেছিলাম আজকে পারো ফোর্ট দেখবো, যা এখানে যা অবস্থা সম্ভব নয়। এখানে কিন্তু রেইনবো হয়েছে। চলুন, এই সাইডেও একটা স্তূপা আছে, মন্দির আছে, হ্যাঁ মনেস্ট্রি। চলুন, আমাদের দেখা হয়ে গেল। মোটামুটি এটা তো অনেক বছর আগেকার, মোটামুটি 8ম শতাব্দীতে এখানে তৈরি হয়েছিল, কিন্তু মডার্ন যে মনেস্ট্রিটা তৈরি হয় 1692 সালে প্রবাবলি। এই যে ডাউন সাইড আমরা নামছি, এইবার এখান থেকে উপরের দিকে উঠতে হবে। এই সাইডে 480টা সিঁড়ি উঠতে হবে, মানে এটার থেকে ডবল। এই যে নিচের পোর্শন,
এখানে 3 জন ছেলে মেয়ে এসেছিলো, 2 ভাই আর তার বউ বা গার্লফ্রেন্ড, গুজরাট থেকে প্রবাবলি। সঙ্গে যে গাইড এসেছিলো, গাইডকে জ্বালিয়ে দিয়েছে, মানে গাইড যে 2,500 টাকা নিচ্ছে, গাইডকে ফটোগ্রাফার বানিয়ে না হলো কোটিখানিক রিলস বানিয়েছে। এখানে 3 দিন ধরে আমাদের জ্বালাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি তার পরপর সেই জায়গা পৌঁছে যাচ্ছে এবং আমরা যে ভিডিও করব সেই জায়গাটা নষ্ট করছে। ভিডিওটা 3 দিন ধরে আমাদের একই সাথে রয়েছে, একই সাথে জ্বালাচ্ছে। তো আমি গাইডের কথা ভেবে মানে মনে হচ্ছে যে কী অবস্থা, গাইড যে 2,500 করে নিচ্ছে, ওর একদম পুরো চুষে নিচ্ছে পুরো। এখানে টোটাল 9টা মন্দির আছে, যার মধ্যে 8টাতে ট্যুরিস্টরা অ্যালাউ, 1টাতে অ্যালাউ নেই। আর এখানে টাইগার নেস্টও আছে। নেস্ট বলতে যে কেভ, যে গুহাতে মেডিটেট করেছিলেন গুরু পদ্মসম্ভবা, সেই নেস্ট আছে। বেশ অনেকটাই গভীর পাহাড়ের মাঝে কেভ, সেখানে সিঁড়ি সিঁড়ি করা আছে, নামতে হচ্ছে। আমি নামিনি, চলে আসলাম। তো শেষমেশ এই চড়াইটুকু কমপ্লিট করলাম। একবার সিধা নয়তো নামা, দম বেরিয়ে গেছে। যদিও ভগবানের নাম নিয়ে করেছি, তার জন্য ঠিকঠাক আছি। এখন বাজে 2:50, অর্থাৎ 5.5 ঘন্টা আমাদের অলরেডি হয়ে গেছে। আর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা নামবো। টার্গেট নিয়েছি 8 ঘন্টার ট্যুর। কাছে আয়ো, চলো যাবো। ভুটানে কিন্তু ভালোই হিন্দি চলে, তবে আমাদের গাইড ইংরেজিতেই বলছিল। আমার ইংরেজি শুধরে গেল এখানে এসে। বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো করা ছেলে বিদেশে এসে ইংলিশ বলছে। আমি গোটা ভুটানে আজকে আমাদের 5 দিন, কাল 6 দিন, কাল শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে 90% ক্ষেত্রে আমি ইংরেজিই বলেছি, বাকি 10% হিন্দি বলেছি। আপনি জড়ানো পেঁচানো ভুলভাল বললেও এরা বুঝে নিচ্ছে আপনি কি বলতে চাইছেন। ইভেন তখন আটকে গেলে আপনি হিন্দিতেও বলতে পারেন। তো এটার কি বিষয়, এখানে কমিউনিকেশনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইভেন সব গাইড হিন্দি এবং ইংলিশ জানে, ইংরেজি আরও বেশি কমফোর্টেবল, কারণ অনেক বিদেশিরা আসছে। ইভেন কিছু গাইড দেখলাম স্প্যানিশ ভাষাতেও কথা বলছে। স্পেন থেকে কিছু লোক এসেছিলেন, ওরা যাচ্ছিলেন, তখন শুনলাম। আমি তো বুঝি না, আমি জানতে চাইলাম যে এটা কোন ভাষা, তো উনি বললেন স্প্যানিশ। যাই হোক, খুব মেমোরেবল এই ট্যুর। প্রথম বিদেশ সফর, প্রথম সফরেই ট্রেক এবং প্রথম সফরেই বাজিমাত। আমরা জয় করলাম টাইগার নেস্ট। চলো এবার আমাদের আর 2 ঘন্টার মধ্যে নামতে হবে নিচে। ভেবেছিলাম পারো ফোর্ট দেখব, হয়ে গেল। আজকে যা অবস্থা খারাপ হয়েছে, হয়ে গেল দেখা। চলো, আজকে সারাদিন আমাদের কোনো কিছু খাওয়া নেই, মানে দুপুরের লাঞ্চটা নেই বেসিক্যালি। এখন 3টে বাজছে। তো এখানে আমরা সঙ্গে ডার্ক চকলেট, লেইস এনেছিলাম, কেক এনেছিলাম, তারপর পপকর্ন এনেছিলাম আর জল এনেছিলাম, অ্যাটলিস্ট 2 লিটার জল এনেছিলাম। এই যে পিট ব্যাগ, আমি ব্যাগে করে বইছি। যদিও এর থেকে অনেক ভারী নিয়ে অমরনাথে উঠেছি, অনেক ভারী নিয়ে কেদারনাথে উঠেছি, কিন্তু অ্যাকচুয়ালি ওইদিকে তো রাস্তা ছিল, এদিকে রাস্তা নেই, এটা আর কি সমস্যা। জঙ্গলের মধ্য দিয়ে উঠতে নামতে হচ্ছে। তো হয়ে গেছে মোটামুটি, আর অল্পক্ষণ, প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটছি। অনেকটাই হাঁটা পড়ে গেছে এবং অনেকটাই আমরা কাছিয়ে গেছি। 1.5 ঘন্টা হাঁটা হয়ে গেছে। এবার ডাউন হিল, তো পায়ের উপর প্রেশার পড়ছে। এই দেখুন, ওই যে আমরা ওখানে ছিলাম, ওই উপরে। এটাই বসে He became magician after seeing the tiger nest. তো ঘড়ির কাঁটায় বাজে 4:10।
অর্থাৎ আমরা 6 ঘন্টা 20 মিনিটে আমাদের এই ট্রেক বা এই ডিভোশনাল পাথ এর এই জার্নি শেষ করলাম এবং ওপর থেকে আমাদের নামতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটে উই হ্যাভ মেড ইট। এই দেখুন আমার পেছনে টাইগার নেস্ট দেখা যাচ্ছে, বাপরে কি কষ্টকর। যাই হোক, এবার আমি বলি কত কিলোমিটার। যাতায়াত মিলে গুগল ফিট যেটা আমাকে দেখাচ্ছে আমার স্টেপ কাউন্ট করে, সেটা হচ্ছে 8.5 কিলোমিটার। তো আমরা শর্টকাট রুটও নিয়েছি, আমরা লং রুটও নিয়েছি। তো অ্যারাউন্ড আপনি 4 কিলোমিটার যাওয়া 4 কিলোমিটার আসা ধরে রাখতে পারেন। এবং ওপরের ওখানেও কিন্তু উঠতে হবে, অনেকটাই বেশ সিঁড়ি উঠতে হবে, ওইগুলো কাউন্টেবল। তারপর আবার কিছুটা অংশ মোবাইল ছাড়াও উপরে গেছি, কারণ ওখানে ভেতরেও অনেকগুলো মন্দির আছে, টোটাল 8টা মন্দির আছে। তো অ্যারাউন্ড 8 থেকে 9 কিলোমিটার আপনি বলতে পারেন। 8.5 কিলোমিটার আমাদের হলো, 9 কিলোমিটার আপনি ধরে চলতে পারেন যাতায়াত মিলে। এবার যদি গুগল স্টেপকে কম বেশি করে তাহলে সেক্ষেত্রে 8 কিলোমিটার আপনি ধরে রাখতে পারেন। তবে অন্যান্য বিভিন্ন জায়গাতে গুগলে বা অন্যান্য সাইটে আমরা কিন্তু দেখেছি যেটা 4 মাইল বা 6.5 কিলোমিটার যাতায়াত রাউন্ড ট্রিপ। জানি না কোনটা ঠিক কোনটা ভুল, গুগল আমাকে যেটা দেখালো আমি সেটা আপনাকে বললাম। এবার আপনারা যখন আসবেন তখন গুগলকে দেখে নেবেন, গুগল ফিট ডাউনলোড করে রাখবেন, দেখিয়ে দেবে যে কত কিলোমিটার আজকে হাঁটলেন। আমরা চলে এসছি, এই যে পৌঁছে গেছি। 4:10 বাজে এখন। লাঠিগুলো কিন্তু আবার ফেরত দিতে হবে, ফেরত না দিলে কিন্তু আবার ফাইন 200 টাকা করে। আর এখানে সব প্লাস্টিকের বোতল রেখে যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে অনেকে ছড়িয়ে রাখছিল। এই যে এরকম বড় বড় বাসও আছে, এই কোস্টার বাসগুলো। আপনারা যদি চান যে অনেকে আসবেন, 12-13 জন একসাথে গ্রুপে আসবেন, 15 জন আসবেন, তাহলে কিন্তু এই বাসে হয়ে যাবে। 1, 2, 3, 4, 5টা 5 গুণে 10 আর পেছনে 3, 13 জন কিন্তু এই বাসে হয়ে যাবে। এবং আমাদের গাড়ি এখানে কোথায় আছে পার্ক করা, যাব গাড়িতে। এই দেখুন এই জায়গা থেকে কিন্তু টিকিট নিতে হয়, এই জায়গা থেকে টিকিট নিতে হয়। গাড়িতে ফিরে এবার শান্তি। হ্যাঁ, পিঠে ব্যাগ ছিল, ব্যাগে জল, জ্যাকেট, মোজা, অনেক কিছুই নিয়েছিলাম, ক্যামেরা, ব্যাটারি, এই জিনিসগুলো সব কিছুই ছিল। অনেকটাই ভারী, মানে আস্তে আস্তে ভারীটা বেশি হয়ে যায়। উঠতে গিয়ে ভারী লাগেনি, এই সাইডে এই পুরো ঘাড় পুরো ব্যথা হয়ে গেছে। এই জার্নিতে অনেকেই ড্রেস খুলে ফেলেছিল, আমি জ্যাকেটই খুলিনি। যাই হোক, আজকে আমরা এখান থেকে এখন যাব। আমরা খাইনি দুপুরে, এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং বিষয়। মানে লাঞ্চ করিনি, এখন বাজে 4:15। লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপরে রুমে গিয়ে রেস্ট নেবো। আরে বাপরে, রেস্ট কীভাবে নেব? হ্যাঁ, ভিডিও এডিট বাকি রয়েছে, কালকে ভিডিও পাবলিশ করতে হবে। ফুল ভিডিও এডিট বাকি রয়েছে, প্রায় 30-35 মিনিটের ভিডিও এডিটিং বাকি রয়েছে। আজকে রাত্রেবেলা করতেই হবে ভিডিও এডিট। চলো সঙ্গে থাকো। আজ আমাদের খাবার মেনু চলে এসছে। দেখুন, প্রথমে রাইস এসছে, স্যালাড এসছে, তারপরে ভুটানিস মাশরুম। এখানে মাশরুম প্রচুর খায়। দেখুন, আগের দিনকে যেটা আমরা খেতে পারলাম না, এই সেই মাশরুম দিয়েছে। আবার এখানে মাছ আছে, মাছ দিয়েছে আজকে আমাদের। মাছে হচ্ছে আমাদের রুই মাছ দিয়েছে আজকে। দেখুন, রুই মাছ, মিক্সড ভেজ আছে, ডাল আছে এবং রাইস আছে। চলুন, খাওয়া দাওয়া হবে খুব সুন্দর। এবং রুটি আসছে, এই যে রুটি চলে এসছে। চলুন, কী দিয়ে যে রুটি খাবো সেটাই ভাবছি। গা হাত পা আজ প্রচণ্ড ব্যথা করছে, কারণ এত উপর অব্দি উঠেছি আবার নেমেছি। তো খাওয়া দাওয়া তো সারতে হবে। এখন বাজে 8টা স্থানীয় সময় এবং ভারতীয় সময় 7:30। 7:30টার মধ্যে কোনো দিন জীবনে কোনো দিন খাই না। 9:30 10টার আগে তো খাই না বাড়িতে। তো এখানে খেতে হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা এবং 6 দিনে এই জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে যে 8টার মধ্যে খেতে হবে। ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সারি, সেরে তারপরে আপনাদেরকে বলছি কেমন হলো খাওয়া আজকে। মাছটা কেমন রান্না করেছে সেটা দেখবো। দেখে মনে হচ্ছে ভালোই করেছে, মাংসের মতো করেছে প্রবাবলি। তো আমাদের ডিনার শেষ হলো এবং দুর্দান্ত সুন্দর খাওয়া দাওয়া। আর বিষয়টা হলো যে খাওয়ার কোয়ান্টিটি প্রচুর পরিমাণ। এই জায়গাটায় যাওয়া হয়নি, এই জায়গাটা গেলে খুব সুন্দর হতো। প্রচুর ছবি দেখতে পাচ্ছেন, সব জায়গায় মোটামুটি আমাদের যাওয়া হয়ে গেছে। এই জায়গায় কভার করেছি আজকে।
তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। এখানে আপাতত 3 ডিগ্রি সেন্টিগ্রেড। পারোতে ঠান্ডা বেশি দেখছি তিব্বত থেকে, মানে ফিল কোল্ড মনে হচ্ছে পারোতে বেশি। তো চলুন ঘুমিয়ে পড়বো এবং কাল সকালে দেখা হচ্ছে আবার বাড়ি ফেরার পর্বে। ডে 6। তো হ্যালো, গুড মর্নিং ফ্রম পারো। আজ আমাদের ভুটানের লাস্ট দিন, আজকে 6 নাম্বার দিন। এবার কিছু কিছু কথা আমি বলে রাখি, এখানে এক্সট্রিম কন্ডিশন এই কয়দিনে, তো তার জন্য নাকটাক দিয়ে রক্ত বেরোচ্ছে। 6 দিন আমরা এখানে আছি। কালকে টাইগার নেস্ট গেছিলাম, আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাব সিলিংয়ের দিকে, সেখান থেকে জয়গাঁও হয়ে সোজা চলে যাব শিলিগুড়ি, সেখান থেকে রাতে আমাদের বাস এবং তারপরে বাড়ি পৌঁছে যাব। চলে এসছে আমাদের ব্রেকফাস্টে দেখুন কত বড় বড় পুরি, এই যে পুরি এবং তরকারি, তরমুজ। তো ভুটানকে টাটা বলে আজকে আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আবার বাড়ি ডাকছে, হোম ইজ কলিং। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এতদিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার পরবর্তী অন্য কোনো পর্বে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। তো ভুটান সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড গাডিং সেলা, অর্থাৎ থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা এখান থেকে রওনা দিলাম ফুংসিলিং হয়ে জয়গাঁও থেকে একদম শিলিগুড়ি, এবং এখানেই আমাদের জার্নি শেষ হলো। এই ট্যুরটি যদি মাত্র 19,000 টাকাতে আপনি বুকিং করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। তবে সেক্ষেত্রে একটি গ্রুপে 16 জন হওয়াটা মাস্ট। তাছাড়াও 2 জন গেলেও কিন্তু আপনারা এই ট্যুর করতে পারেন। ওনাদের সাথে যোগাযোগ করে এই ট্যুর প্যাকেজটি বুক করে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো ভুটানে আমাদের লাস্ট মুহূর্ত আপাতত এই যে পেডিস্ট্রিয়ান টার্মিনাল, এর পাশ দিয়ে আমাদের বেরোতে হবে প্রায়োরিটি দিয়ে। আমরা ছিলাম 6 দিন ভুটানে, এবার এখান থেকে আবার ব্যাক টু ইন্ডিয়া। চলো, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর সাকসেসফুলি কমপ্লিট হলো। তবে এখানে অনেক ভিড় দেখছি এখন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।